আচ্ছা, এই ছবিতে মোটামুটি যেটা দেখা যাচ্ছে আর কি, খেয়াল করে দেখো। এই এই আমার পিছনে ডিস্টার্ব হচ্ছে পারে। স্টমাক হচ্ছে এখানে শেষ, স্টমাক শেষ হওয়ার পরে এটা শুরু, এটা হচ্ছে ডিওডেনাম। এইখান থেকে এইভাবে ডিওডেনাম, আর এই ডিওডেনামের মাঝে এই যে এইটা হচ্ছে প্যানক্রিয়াস, এই পাশে এটা স্প্লিন, আর এই একটা আর এই একটা আছে কিডনি। এই যে কিডনি, তার মানে হচ্ছে মানে আমাদের পেটের মধ্যে যত অর্গান আছে আমরা আলাদা আলাদা পড়ছি, কিন্তু সেগুলোর অবস্থানটা চিন্তা করতে হবে আর কি। একটু সাউন্ড কমাতো। হ্যালো, হ্যাঁ। তো এই ডিওডেনামে মানে স্টমাক, আমার যে আগে পড়তেছিলাম স্টমাক, সেই স্টমাকের এই যে এটা স্টমাক পড়ছিলাম, এই যে স্টমাক এখানে এসে শেষ, আর এ আছে ডিওডেনাম। এই ডিওডেনামের এই জায়গাটা থেকে প্যানক্রিয়াস থাকে। এই ছবিতে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে এই প্যানক্রিয়াস, আর প্যানক্রিয়াস ছাড়াও এ পাশে এই কিডনি এটা আছে স্প্লিন। ডান কিডনি নিচেই থাকে, দেখো, দেখে মনে হচ্ছে না? আর কিডনির উপরে এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ড, আমরা যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়েছিলাম, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেটা কিডনির উপরে থাকে। এখন এই জিনিসটা দেখানো উদ্দেশ্য শুধু হচ্ছে যে একটা অর্গানের সাথে 8টা অর্গানের অবস্থানটা কেমন সেটা বোঝানোর জন্য, এর থেকে বেশি কিছু না। এবং পিছন দিয়ে আমাদের শরীরে দুটো বড় রক্তনালী এইগুলোর পিছন দিয়ে যায়, এই যে সে 2 ভাগে ভাগে 2 পায়ে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে স্টোমাকের থেকে খাবার তাহলে কোথায় আসতেছে? ডিওডেনামে। আর এই জায়গাটায় প্যানক্রিয়াসের সাথে, ডিওডেনামের সাথে প্যানক্রিয়াসটাকে একদম লেগে আছে। এবং প্যানক্রিয়াসে আমরা যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো পড়েছিলাম তার মধ্যে একটা আছে প্যানক্রিয়াস। অর্থাৎ প্যানক্রিয়াসের থেকে তোমার হজমের জন্য এনজাইম তৈরি হয়, সেই এনজাইমগুলো এখান থেকে ডিওডেনামে আসে। তাহলে এবং এই যে প্যানক্রিয়াসে অন্য প্রায় সব খাবারই প্যানক্রিয়াসের এখানে এসে মানে ডিওডেনামে এসে প্যানক্রিয়াসের যে রসের সাথে মেশে, মানে স্টমাকে যেমন আমরা বলেছি গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াসের মধ্যে আছে প্যানক্রিয়েটিক জুস। জুস বলতে মানে পানি, তার সাথে অন্যান্য এনজাইম আরও অন্যান্য কিছু আছে, সব মিলিয়ে এরা খাবার হজম করবে। এবং মোটামুটি ম্যাক্সিমাম খাবারই এখানে এসে হজম হওয়া শুরু হয়। মানে আমরা দেখছি স্যালাইভারি গ্ল্যান্ডের থেকে মানে মুখে শুধু বয়েলড স্টার্স, গতদিন দেখলাম, স্টমাক এসে দেখলাম প্রোটিন, বাকি যাই থাকতেছে সবই মোটামুটি প্যানক্রিয়াসের থেকে যে এনজাইমগুলো আসে সেগুলো ডিওডেনামে যায় এবং ডিওডেনামের থেকে হজমের প্রক্রিয়াটা শুরু হয়। এখানে একটু বলে রাখি, আমার আগের স্লাইডে বোধহয় মিস করে গেছি, আর একটু পরের স্লাইডে আছে কিনা আমি জানি না, এই জন্য একটু বলে রাখি, থাকলে আবার দেখাবো। ডিওডেনাম 25 সেন্টিমিটার লম্বা। কতটুকু? এভারেজ, সবার, তোমার আমার সবার সমান হবে না, এভারেজ। ডিওডেনামের পরে যে অংশ সেটা হচ্ছে জেজুনাম। ওই যে আমরা একটা ড্রয়ান লেভেলে একটা পেছানো ছবি দেখছিলাম, ওখানে যে পেছানো যে অংশটা ছিল, এই পেছানো অংশটার মধ্যে ডিওডেনামের পরের অংশ হচ্ছে জেজুনাম। জেজুনামের লেন্থ প্রায় 8 ফিট। 8 ফুট মানে কিন্তু অনেক, তাই না? 8 ফিট, আমি হচ্ছি 5.5 ফিট লম্বা, তাহলে 8 ফিট মানে চিন্তা করো অনেক লম্বা। তারপরে যে হচ্ছে ইলিয়াম অংশটা হচ্ছে 12 ফুট, তাহলে টোটাল 20 ফুট হয়ে গেল এভারেজ। এই 20 ফিট লম্বা অংশটাকে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই জায়গার ভিতরেই মূলত খাবার দাবারগুলো, সব খাবার হজম হয়। হজম হওয়ার পরে সেই প্রয়োজনীয় অংশ আমাদের শরীরে ঢুকে যায়। ইলিয়াম হচ্ছে 12 ফুট লম্বা এভারেজ, কিন্তু কারণ মানুষের লম্বা ছোটোর সাথে মানে এটা একটু ভেরিয়েশন হবে আর কি, অ্যাবাউট।
তাহলে তার মানে অনেক লম্বা না, 20 ফিট মানে এখান থেকে প্রায় ওই দেয়াল পর্যন্ত। তাহলে এত লম্বা নাড়ি, যেটাকে আমরা নাড়ি ভুঁড়ি বলি আর কি, এটা পেটের মধ্যে পেঁচানো অবস্থায় থাকে এবং এর ভিতরেই খাবারটা, এত রাস্তা খাবারটা যাওয়ার সময় বিভিন্ন পরিমাণ রকম রসের সাথে মেশে আর হজম হয়। হজম হওয়ার পর আবার যখন ওই ইউনিট হয়ে যায়, মানে একদম ইউনিট হয়ে যায়, তখন সেটা আবার শরীরের রক্তের মধ্যে ঢুকে যায়। ক্লিয়ার কথাটা? এরপরে যে আরেকটা লম্বা অংশ আছে, সেটা অল্প লম্বা, 1.5 মিটার লম্বা বলে, এটা লার্জ ইন্টেস্টাইন বলে। যদি ছবি না থাকে আমি আবার ঘুরে একটু দেখাবো, এই ছবিটা দেখানো আমার একটা স্লাইড ছিল, কিন্তু তোমাদের এখানে কেমনে মানে কোথায় মিস হয়েছে মনে হচ্ছে আমার কাছে এখন। ওটা তো ছিল একটা স্লাইড। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই এবং স্মল ইন্টেস্টাইন থেকে সব খাবার অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে, মানে প্রয়োজনীয় জিনিস অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে যা বেঁচে থাকে সেটা লার্জ ইন্টেস্টাইনে যায়। লার্জ ইন্টেস্টাইন থেকে একটু পানি শোষণ হয়ে তারপরে সেটা আমাদের স্টুল আকারে বেরোয় যায়। তাহলে সব ধরনের খাবার হজম প্রক্রিয়া এবং অ্যাবজর্বেশন প্রক্রিয়া মূলত হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। এই নলেজটা থাকতে হবে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে সব ধরনের খাবারের মোটামুটি হজম হয়ে যায়। তাহলে আমরা এখানে এই ছবিটা দেখালাম যে এখানে প্যানক্রিয়াস লাগানো আছে, সেই প্যানক্রিয়াসের থেকে প্যানক্রিয়াটিক জুস যে ডিওডেনামের মধ্যে পড়তেছে। তাহলে আমাদের জানতে হবে তখন প্যানক্রিয়াসের জুসে কোন কোন এনজাইম থাকে, সেটা আমাদের একটু জানা লাগবে। তো আমরা দেখব সেটা। তাহলে এবার শুধু প্যানক্রিয়াস আর ডিওডেনামের ছবি। এই যে প্যানক্রিয়াসটার দিক তাকায় দেখো, এই যে লম্বা মাঝে যে লম্বা এটা হচ্ছে মাছের কাটার মতো, এইটা হচ্ছে প্যানক্রিয়াসের একটা ডাক্ট, মানে নালী। এই নালীর মধ্য দিয়ে প্যানক্রিয়াস থেকে যত রকমের এনজাইম এসে এই ডিওডেনামের মধ্যে, এটা কেটে দেখানো হয়েছে, ডিওডেনামের মধ্যে এসে পড়ে, ঠিক আছে? এবং সেখানে হজম প্রক্রিয়াটা শুরু হয়। হ্যাঁ, একটু আছে হেপাটো বিলিয়ারি সিস্টেম বলে এটাকে, আমরা আসবো, ওই ছবিটাও আমাদের আসে, না হলে আমি তোমাদের পরে দেখাবো আর কি। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন আছে, ওটা আসলে অ্যানাটমির প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে যেটা আমি এখন তোমাদের ফিজিওলজিটা একটু বেশি গুরুত্ব দেবো, আমার কোশ্চেন এটা থাকবে, তো আমার কোশ্চেন আঁকাআঁকি কম থাকবে, কারণ আমি তো করবো ফিজিওলজি কোশ্চেন। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে কী কী থাকে, মানে প্যানক্রিয়াসের যে জুসটা, সেই জুসের মধ্যে মানে কী কী থাকে? তাহলে এনজাইম থাকবে। তাহলে কী কী এনজাইম থাকে? প্রথম এনজাইম নাম হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। এখানে একটু গুরুত্ব দিয়ে শুনবা, কোন 4টে এনজাইমের নাম দিছি। খাবারের মূল উপাদান হচ্ছে 3টা। কে কোন খাবারকে হজম করে এটা আমাদের একটু জানা থাকা লাগবে। অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম করে। কোন ধরনের? এখানে কিন্তু আগের মতো বলা নেই যে বয়েলড আনবয়েলড কিছু বলা হয়, মানে এটা সব খাবারই হজম, সব কার্বোহাইড্রেটই হজম করতে পারে। এবং কার্বোহাইড্রেট হজম হয়ে কি তৈরি হয়? গ্লুকোজ। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হয়ে আমাদের শরীরে কি তৈরি হয়? গ্লুকোজ। কারণ আগের দিন ক্লাসে বলছি কিন্তু যে সরাসরি কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে হচ্ছে গ্লুকোজ হিসেবে। লাইপেজ, লাইপেজ হচ্ছে চর্বি জাতীয় খাদ্যকে হজম করে। কোন জাতীয়? চর্বি জাতীয়। চর্বি জাতীয় খাদ্য হজম করে তৈরি করে ফ্যাটি অ্যাসিড। কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, গ্লিসারলটা মুখস্থ করবো, ফ্যাটি অ্যাসিডটা ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড। আর ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এরা প্রোটিন জাতীয় খাবারকে হজম করে। প্রোটিন জাতীয় খাবারকে হজম করে কি তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে মূলত 3 ধরনের যে খাবার হজম করার জন্য প্যানক্রিয়াসে তাহলে সব এনজাইম আছে, তাই তো? মানে আমরা এর আগে যখন দেখলাম যে মুখে যে এনজাইমটা আছে সে শুধু কার্বোহাইড্রেট হজম করে, স্টমাকে যেটা আছে সেটা শুধু প্রোটিনকে, আর এখানে দেখো 4টে এনজাইম আছে, 4টে এনজাইম তাহলে সব ধরনের খাবারকেই হজম করতে পারবে। মনে থাকবে এটা। এবং এর বাইরে প্যানক্রিয়াসে একটা জিনিস তৈরি হয়, সেটাকে বলে বাইকার্বনেট। এটা কিন্তু এনজাইম না, মাথায় রেখো, কিন্তু প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। হ্যাঁ, এটার কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব শক্তিশালী, আগের দিন বলছিলাম, সেটা যেখানে লাগবে সেখানে পুড়ে যাবে। সেইটা ঠেকানোর জন্য স্টোমাকে একটা ব্যারিয়ার আছে বলছিলাম, মিউকাস। এই ব্যারিয়ারটা অন্য কোথাও এত ভালোভাবে নাই, কিন্তু যে খাবারটা স্টোমাক থেকে
অ্যাসিডের সাথে মিশে আসতেছে, সেই খাবার ডিওডোনামে আসলে সেটাও অ্যাসিড রয়েছে না তার মধ্যে, তাহলে ডিওডোনামের ক্ষতি করবে না সে। এই জন্য বাইকার্বনেট আয়ন বেরোয় ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওটাকে নিউট্রাল করে দেয়, মানে অ্যাসিড আর থাকে না, মানে একই সাথে হয়, যেটা আসলো ওটাও বেরোলো, মিশে গেল আর কি, নিউট্রালাইজ করে। এই যে লেখো নিউট্রালাইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে যেটা স্টমাক থেকে আসবে, স্টমাকের থেকে যখন খাবার আসবে তার সাথে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে আসবে না, সেটাকে নিউট্রালাইজ করে। লাইসোস্টাইনে শুধু পানি অ্যাবজর্ব হবে, আর ওই অপ্রয়োজনীয় অংশ রাখতে হবে না, রাখা জায়গা লাগবে না। হ্যাঁ, লাইসোস্টাইনের প্রথম অর্ধেকে তোমার ওই খাবারের পানি অ্যাবজর্ব হয়, পরের অর্ধেকে শুধু স্টুল থাকে, ওই স্টুলটা আস্তে আস্তে সময়ে সময়ে বেরোয় আর কি। আচ্ছা, এরপর একটা কথা যেটা আমরা আগে অল্প একটু জানি, প্যানক্রিয়াসের মধ্যে শুধু এনজাইম ছাড়া প্যানক্রিয়াস থেকে হরমোন তৈরি হয় না, আমরা এটা কিন্তু পড়ে আসছি, আমরা এন্ডোক্রাইনোলজিতে পড়ছি না, এই প্যানক্রিয়াস থেকে কি হরমোন তৈরি হয়? ইনসুলিন আর গ্লুকাগন। এইটাই, এই যে এই প্যানক্রিয়াসের মধ্যে এরকম কিছু সেল আছে, এই সেলগুলোর নাম বলা হয়েছে এই যে লাল নীলে যে এই সেলগুলো, এগুলো না, এগুলো থেকে এটা একটা প্যানক্রিয়াসের একটা অংশ। এই প্যানক্রিয়াসের যে বাইরের দিকে যে গোল গোল করা রয়েছে এগুলো আছে সব এনজাইম তৈরি করে, আর ভিতরের যে লাল নীল অংশ দেখাচ্ছে এরা আছে হরমোন তৈরি করে। এই অংশকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মনে আছে? এন্ডোক্রাইনোলজিতে পড়ছিলাম আমরা। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আলফা সেল আছে, বিটা সেল আছে, সেখান থেকে তৈরি হচ্ছে, বিটা সেল থেকে কি তৈরি হয়, আর আলফা সেল থেকে গ্লুকাগন। কোনটা কি কাজ করে মনে আছে? গ্লুকোজ আর গ্লুকাগন, এটা কিন্তু সে আগের স্লাইডটাই, একই স্লাইড, ওইটাই এখানে আবার যোগ করে দেওয়া। হ্যাঁ, এই যে এই জিনিসটা, এই ছবিটা মনে হয় আগে থাকলে তোমাদের ভালো হইতো, আমি এইটা একটু দেরি করে ফেলছি আর কি। এই ছবিটা দেখো মন দিয়ে, তাহলে সমাধান হয়ে যাবে। এখানে দেখো জিআইটির পুরো ইসোফেগাস, স্টমাক, এর পরে দেখো এই অংশটা ডিওডেনাম, ডিওডেনামের পরে এই যে ডিপ কালার বেগুনি, তাই তো, এটা এই কালারটা হচ্ছে তোমার জেজুনাম, আর এই যে পার্পল কালার এটা হচ্ছে ইলিয়াম। টোটাল স্মল ইন্টেস্টাইন প্রায় 20 ফিট লম্বা, এটা 3 ভাগে ভাগ। প্রথম অংশ ডিওডেনাম, দ্বিতীয় অংশ হচ্ছে জেজুনাম, আর তৃতীয় অংশ হচ্ছে ইলিয়াম। আর এর পরে যেটা সেটাকে বলে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে লম্বায় বড় আসছে স্মল ইন্টেস্টাইন। তালের নাম ছোট কেন? কারণ এটা চিকন, এখানে নামকরণ করা হয়েছে মোটা না চিকন তার সাথে। লার্জ ইন্টেস্টাইনটা, লার্জ মানে মোটা এখানে, আর স্মলটা মানে চিকন। লম্বায় কিন্তু উল্টা, লার্জ ইন্টেস্টাইন কিন্তু লম্বায় ছোটো, এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 1.5 মিটার, মানে 20 ফিট, আর ওটা বোধ হয় এই 1.5 মিটার, আর কয় ফিট হবে, মানে 3-4 ফিট, 4-5 ফিট হবে এরকম, ঠিক আছে, 4.5 ফিট ফিট এরকম হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই অংশটাই বলতে চাচ্ছিলাম তখন, যে এইটা একটা মোটামুটি স্মল ইন্টেস্টাইনের একটা ছবি, মানে এটা নিয়ারলি একটা রিয়েল ছবির মতো। এই স্টমাকের পরে এই যে পুরো একানো বেকানো পেছানো এই পুরাটা, এটা একটু মাপ দিয়ে রাখছি, যদিও মাপটা এত গুরুত্বপূর্ণ না। মানে বলা হয় টোটাল লেন্থের হচ্ছে ইলিয়াম হচ্ছে বেশি বড়, মানে ওই 20 ফিটের মধ্যে 3 ভাগের 2 ভাগের 1 ভাগ, অথবা 5 ভাগের 3 ভাগ আর 2 ভাগ, এইভাবে আমরা ভাগ করি, মানে আর কি। জেজুনামটা একটু ছোট, ইলিয়ামটা বড়, ডিওডেনাম মাত্র 25 সেন্টিমিটার, সেটা কিন্তু বলছে আগেই। এবং এর পরে দেখো এই যে স্মল ইন্টেস্টাইন যখন শেষ হবে, শেষ হওয়ার পরে মোটা করে শুরু হয়েছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন অনেক মোটা দেখেই বোঝা যাচ্ছে, যেখানে ইলিয়াম শেষ হবে আর ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন শুরু এখান থেকে। এই জায়গাটার নাম হচ্ছে সিকাম। এই সিকামের পরে এটা উপরের দিকে গেল, অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রানভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, এটুক সিগময়েড কোলন, এই রেকটাম, তারপরে অ্যানাস। রেকটাম হচ্ছে মলাশয় বাংলায়, এটা একটা মজার জিনিস। ইউরিনারি ব্লাডারের বাংলা হচ্ছে মূত্রাশয়, আর রেকটামের বাংলা হচ্ছে মলাশয়। মূত্রাশয়ে ইউরিন জমা থাকে, সেই হিসেবে রেকটামে স্টুল জমা থাকার কথা, কিন্তু রেকটামে কিন্তু স্টুল জমা থাকে না। এটা মজার আর কি, কেন তা জানি না।
জমা থাকে না। রেকটামে যখনই স্টুল আসবে তখনই আমাদের বাথরুমের বেগ আসবে, বাথরুমে যাবা আবার খালি হয়ে গেল। রেকটামের উপরে ওই কোলনের মধ্যে থাকে হচ্ছে স্টুল থাকে মানে উপরে, অর্থাৎ এই যে এই সিগময়েড কোলনে, সিগময়েড কোলন ডিসেন্ডিং কোলন থেকে এই ট্রান্সভার্স কোলন অর্ধেক পর্যন্ত এই অর্ধেকে থাকে হচ্ছে স্টুল, আর এই পাশে থাকে হচ্ছে স্টুলের আর একটু আগের ফর্ম, মানে অপ্রয়োজনীয় অংশের সাথে পানি মিশানো, সেটা স্টুল আমরা বলি না, কারণ সেটা তখন লিকুইড মতো থাকে আর কি, এই জন্য স্টুল বলি না। কিন্তু রেকটামে কিন্তু থাকে না। রেকটামে স্টুল থাকাটা রোগের লক্ষণ, মানে রেকটামে যদি সবসময় স্টুল থাকে, যেমন কাদের রেকটামে সবসময় স্টুল থাকে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কনস্টিপেশন যাদের থাকে তাদের রেকটামে স্টুল থাকে। কিন্তু যার ইউজুয়ালি বাউল হ্যাবিট, মানে বাথরুমটা ভালোভাবে ক্লিয়ার হয়, তার রেকটামে স্টুল থাকবে না। তাহলে আমরা এইটার নামগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ আছে সিকাম। পুরোটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলতেছি, কিন্তু নাম বলতে পারলে অ্যাসেন্ডিং মানে উপরের দিকে ওঠা, ট্রান্সভার্স মানে আড়াআড়ি আছে, নিচের দিকে ডিসেন্ডিং, সিগময়েড মানে বাঁকানো, এস শেপ, এভাবে নামকরণ। গুরুত্বপূর্ণ হচ্ছে যেখানে ইলিয়াম শেষ সিকাম শুরু, সেই জায়গাটা একটা লম্বা আঙুলের মতো অংশ আছে যেটাকে বলে অ্যাপেন্ডিক্স। এটার কি কাজ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু অকাম করে ভালোই আর কি, ঠিক আছে। হ্যাঁ, না রিসেন্টলি অবশ্যই রিসার্চ হচ্ছে, বলা হচ্ছে অ্যাপেন্ডিক্সের মানে রোগ প্রতিরোধে ভূমিকা আছে, এটা বলা হচ্ছে। এটা হয়তো রিসার্চ হলে আস্তে আস্তে বোঝা যাবে আর কি। তো এই অ্যাপেন্ডিক্সে তাহলে যে রোগটা হয় সেটার নাম অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস ডান পাশে থাকে, এটা ডান পাশ কিন্তু, তাই তো? আমরা কিন্তু প্রথম দিকের একটা ক্লাসে বলছিলাম অ্যাপেন্ডিক্স ডান পাশে থাকে। অ্যাপেন্ডিক্স বাম পাশে থাকতে পারে? কখনোই থাকতে পারে না। ইন্টেস্টাইনের মূল কাজ হচ্ছে ডাইজেশন করা আর অ্যাবজর্পশন করা। ডাইজেশন মানে আমরা সংজ্ঞায় পড়েছি, আমাদের খাবার সরল জটিল খাবার ভেঙে সরল খাবার তৈরি করাটা হচ্ছে ডাইজেশন, আর সেই সরল খাবারকে শরীরের মধ্যে ঢুকায় নেওয়াটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে এই দুটো কাজই মেনলি হয় হচ্ছে ইন্টেস্টাইনে, তার মধ্যে স্মল ইন্টেস্টাইনে বেশি হয়। লার্জ ইন্টেস্টাইনে সাধারণত পানি অ্যাবজর্পশন হয়, মানে শেষ পর্যন্ত যতটুকু পানি থাকে সেই পানিটা অ্যাবজর্ব হয়। এবার এই যে জিনিসটা, এটার একটা ছবি প্রথম দিকে একবার দেখাইছিলাম, এইটাকে বলে পেরিস্টালসিস। আমরা একটা কথা বলেছিলাম, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যখন খাবার থাকে, গোল এই যে ডিপ কালারটা, এটা আছে খাবার, তখন এখন চাপ দেয়, এই চাপ দিলে এটা সামনের দিকে চলে যাবে, এরকম চাপ দিলে যাবে নাকি? হ্যাঁ, এইরকম করে আস্তে আস্তে আমাদের সব পেটের ভিতরের পুরো খাবার, মানে ইসোফ্যাগাস থেকে খাবারটা এইভাবে আস্তে 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 সামনের দিকে যায়। এই ঘটনাকে বলে পেরিস্টালসিস। এই পেরিস্টালসিসের একটা রেট আছে, সেটা হচ্ছে প্রতি মিনিটে 8টা থেকে 12টা, এভারেজ 8 থেকে 12টা স্বাভাবিকভাবে। এর বেশি যদি হয়, এর বেশি হওয়া মানে কি, খাবারটা তাড়াতাড়ি বেরোয় গেল। তো তাড়াতাড়ি যদি খাবার বেরোয় যায়, ধরো প্রতি মিনিটে 20টা করে হচ্ছে, তাহলে খাবার কি দাঁড়াইতে পারবে? তাহলে বেরোয় যাবে, বেরোয় গেলে পর্যাপ্ত পরিমাণে অ্যাবজর্বার সময় পাবে, তাহলে পানি ঠানি সহ বেরোয় যাবে, তার মানে তার ডায়রিয়া হবে। তবে লুজ মোশনের যে কারণ, সে কারণ আছে কোনো কারণে তার পেরিস্টালসিস যদি বেশি হয় তাহলে তার লুজ মোশন হবে। আরও অন্যান্য কারণ আছে, কিন্তু একটা কথা মানে ওইটাই একমাত্র কারণ না, মাথায় রাখবা। কিন্তু এটা একটা কারণ, তুমি কোনো একটা খাবার খেলে যাতে তোমার পেরিস্টালসিস বেড়ে গেল, কোনো একটা ওষুধ খেলে ওষুধের কারণে পেরিস্টালসিস বেড়ে গেল, তাহলে তোমার পাতলা পায়খানা হবে, কারণ খাবারটা দাঁড়াচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে অ্যাবজর্ব হইতে পারতেছে না, পানি নিতে পারতেছে না, তাই। বুঝতে পারছি কথাটা? কিন্তু অন্য কারণ যে নেই তা না। যদি কম হয় তাহলে পানি সব অ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে কী হবে? কনস্টিপেশন হয়। বুঝতে পারছি? না, পেরিস্টালসিস কারণ না, মানে পেরিস্টালসিস তোমার বডির নর্মাল একটা প্রক্রিয়া। খাবারগুলোকে ঠেলে ঠেলে, আমরা লাইনে দাঁড়ালে ঠেলে ঠেলে এগোই না, লম্বা লাইনে দাঁড়া পিছন থেকে ঠেলতেছি এগোচ্ছি, এটা তাই। মানে পিছনের খাবার সামনের খাবারকে ঠেলা, তুমি এই পাশে পুঁততেছো, পুরো ঠেলা দিচ্ছে, এগোচ্ছে। এই এগোনোর মধ্যে ওদের ডাইজেশন অ্যাবজর্পশন সব হয়ে যাচ্ছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট রেট, মানে নির্দিষ্ট একটা গতি মেনটেন করা দরকার। যদি সেই গতির বেশি হয়ে যায় তাহলে ডায়রিয়া হবে। সেই গতির বেশি হতে পারে বিভিন্ন কারণে, সেটা আমাদের আজকের ক্লাসে জানার বিষয় না। তাহলে আমাদের এইটা একটা 3 নম্বরের কোশ্চেন থাকে, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, মানে যে কোনো খাবার হজম হয়ে গেলে কি তৈরি হয়।
তা আমরা কিন্তু পড়ে ফেলেছি একবার। খাবার বলতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা। তাহলে কোন খাবার হজম হইলে কী হয় এখন বলো একটু, এটা তো জানো। কার্বোহাইড্রেট হজম হয়ে কী হবে? প্রোটিন হজমে, আর ফ্যাট হজমে। তাহলে এই কথাটাই আর কি। এখন গ্লুকোজ এবং গ্লুকোজ হচ্ছে ইউনিট খাবার বলা হয়। এই গ্লুকোজের মতো ইউনিট খাবার আরও আছে, মানে যেটা অ্যাবজর্পশন হইতে পারে। সেটা একটা আছে ফ্রুক্টোজ, আর একটা আছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ, GALAC, গ্যালাক্টোজ। যেমন ধরো দুধ, দুধ তো ল্যাকটোজ, কিন্তু ল্যাকটোজ তো তোমার খাবার, মানে কমপ্লেক্স খাবার। তো এটা হজম হলে গ্যালাক্টোজ তৈরি হয়। চিনি, সুক্রোজ, এটা তো কমপ্লেক্স খাবার, এটা ভেঙে গ্লুকোজ হয়। হ্যাঁ, এই তো এটাই। তার মানে হচ্ছে যে এই খাবারগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আরও আছে এরকম, ম্যালটেজ, তারপরে আইসোম্যালটেজ, এরকম আছে। মানে এই খাবারগুলো সব গ্লুকোজের মধ্যে পড়ে। এরা ভেঙে তাহলে একটা সরল খাবার হবে, সেটা হচ্ছে হয় গ্লুকোজ, নালে ফ্রুক্টোজ, নালে গ্যালাক্টোজ। এর এই তিনটে না হলে অ্যাবজর্ব হবে না। একইভাবে প্রোটিন, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হবে, আর ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এবং এখন কার্বোহাইড্রেটের মধ্যে কিছু সাব হেডিং আছে, যেমন সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো আমাদের পরিচিত। সুক্রোজ ভেঙে কি হয়? একটা গ্লুকোজ, এক দানা, মানে একটা সুক্রোজ ভেঙে একটা গ্লুকোজ হবে, একটা ফ্রুক্টোজ হবে। একটা ল্যাকটোজ ভেঙে একটা গ্যালাক্টোজ হবে, একটা গ্লুকোজ হবে। মানে এটা একটু জাস্ট অল্প একটু মনে রাখা যায়, এরকম ইউনিট। কিছু মনে না থাকলেও অন্তত কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, এতটুকু কথা যেন খাতায় লিখতে পারো বা মুখে বলতে পারো। এইটা হচ্ছে আগেও একটা ছবিতে দেখাইছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, তাহলে এই অ্যাপেন্ডিক্স, এই জায়গাটাকে বলে সিকাম, মানে অ্যাপেন্ডিক্সের পরের জায়গাটা হচ্ছে সিকাম। তারপরে উপরের দিকে উঠলো অ্যাসেন্ডিং কোলন, তারপরে ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন। এইটার মেন কাজ হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব, মানে কোলনের মেন কাজ হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করা। আর কোলনেও তোমার পেরিস্টালসিস হয়। আমরা আগেরটা যে পেরিস্টালসিস দেখছি ওইটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের, আর লার্জ ইন্টেস্টাইনের পেরিস্টালসিস রেট হচ্ছে 1 to 3 পার ডে। মানে খেয়াল করে দেখো, এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। স্মল ইন্টেস্টাইনে কিন্তু বলেছি 8 to 12 পার মিনিট, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে না, ওইটা হচ্ছে পেরিস্টালসিসের শব্দ। কারো শোনা যায়, কারো শোনা যায় না, সবারই শোনা যাবে। কানে, পেটে কান বাঁধাও, সবটা শুনতে পারবা, কিন্তু এমনি এমনি কারোটা শোনা যায়। এবং অনেক রুগী এইটা নিয়ে, এটাকে মনে করো অসুস্থতা নিয়ে আমাদের কাছে আসে, এটা স্বাভাবিক। এটা ডায়রিয়ার সময় বেড়ে যায়, এজন্য আমরা বেশি শুনতে পাই। হ্যাঁ, যদি পেট ব্যথা করে, যখন পেরিস্টালসিসের কারণে পেট ব্যথা করে, যদি পেরিস্টালসিস আটকায় যায়, মানে যাইতে পারতেছে না, কোনো কারণে আটকায় গেছে, তখন ওই ব্যথা করে। খিদে আসলে সবারই পেট ব্যথা করে, ওটাকে বলে হাঙ্গার কন্ট্রাকশন। ওটা তোমার থেকে আমার বেশি করে, এটা বুঝেই তো তোমাদের সিনিয়ররা মাঝে মাঝে খাবার দিয়ে যায় আমারে, সেটা ব্যাপার না। এই 1 to 3 ডে এইটা মনে রাখতে হবে, এটা গুরুত্ব আছে একটা। তার মানে একদিনে লার্জ ইন্টেস্টাইনে যতবার এই পেরিস্টালসিস হবে, মানে মুভমেন্ট হতে হবে, ততবারই মানে পেরিস্টালসিস মানে কি, পিছনের থেকে ঠেলা দিচ্ছে। তাহলে ঠেলা দিলে রেকটামে স্টুল ঠেলাকে চলে আসবে না, আর রেকটামে স্টুল আসলে আমি কি বলছি, বাথরুম চাপবে। তার মানে দিনে 3 বার যদি ঠেলা দেয়, তাহলে 3 বারই তোমার বাথরুম চাপবে, তাই হবে না কথাটা? না, সবার তো হয় না। 1 to 3 মানে কি, একবার হইতে পারে, 3 বার। তার মানে দিনে 3 বার, এটা বলতে চাচ্ছি এই কারণে, দিনে 3 বার বাথরুম হওয়াটা নর্মাল। হ্যাঁ, আমরা নর্মাল সাধারণ একটা আছে যে একদিনে 3 বার আর 3 দিনে 1 বার, দুটোই নর্মাল। 3 দিনে বাথরুমে 1 বার হলে সেটা নর্মাল, যদি কনস্টিপেশন না হয়। বুঝতে পারছি? মানে অনেকের দেখা যাবে যদি কনস্টিপেশন হয়ে যায়, তাহলে হচ্ছে সমস্যা। এবং কনস্টিপেশনের সমস্যাটা কি দেখো, বাথরুমের আরও একটা অদ্ভুত জিনিস হচ্ছে, তোমার এই পেরিস্টালসিস হলো ধরো এখন, তাহলে এখন তোমার চাপ মেলে একটা আমি স্টুল চলে গেল, কি তুমি তো ক্লাসে আটকায় গেলে, তখন এটা আবার ব্যাক
চলে যাবে, মানে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন দেখবে যে তুমি আর বাথরুমে যাচ্ছ না, তখন ও আবার আগের জায়গায় চলে যাবে। এখন কি হলো, যতক্ষণ রেকটামে মানে রেকটাম বা ইন্টেস্টাইনের মধ্যে থাকবে ততক্ষণ পানি অ্যাবজর্ব হইতেই থাকবে। তাহলে টাইম মতো যদি বাথরুম না করো তাহলে পরের বার ওটা শক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য বাউল হ্যাবিট খুব গুরুত্বপূর্ণ। মানে তুমি যদি বাউল হ্যাবিটটা তোমার রেগুলার না হয় তাহলে তোমার কনস্টিপেশন থাকবেই, কারণ সে যখনই ব্যাক যাচ্ছে পানিতে অবজর্ভ হয়েই যাচ্ছে, তাহলে শুকায় যাচ্ছে আস্তে আস্তে। নর্মালি স্টুল 100 থেকে 200 ml পানি থাকে স্টুলে, সেটা যখন কমে যাবে তাহলে স্টুল শক্ত হবে, সেটাকে আমরা বলতেছি কনস্টিপেশন। কনস্টিপেশন হলে সমস্যাটা কোথায়? কনস্টিপেশন হলে তোমাকে বাথরুমের পরবর্তীবার বাথরুমে যেতে গেলে তোমাকে একটা প্রেশার ক্রিয়েট করে বাথরুম করতে হবে। তাতে ঝামেলা সেটা অ্যানাসের উপর প্রেশার পড়বে, অ্যানাসের পাশে রক্তনালী আছে, সেই রক্তনালীর উপর চাপ পড়ে, সেখান থেকে পাইলস হয়ে যায়। তার মানে ইরেগুলার বাউল হ্যাবিটের একটা কনসিকুয়েন্স হচ্ছে পাইলস। এবং পাইলসে এই কারণেই, সোশ্যাল কজের কারণেই পাইলসে হচ্ছে আমাদের মেয়েরা বেশি ভোগে। কারণ ছেলে যদি বাথরুম সে স্যার আমি বাথরুমে যাবো, হাঁটা দিবে না, কিন্তু মেয়েরা সেটা পারে না, সোশ্যাল কজ এটা। সোশ্যাল কজের কারণে তুমি কনস্টিপেশনে ভুগতেছো, বা তোমার হ্যাবিচুয়াল কারণে তুমি এটা, বা অনেকের স্বভাবও খারাপ আছে, আইসিবির জন্য বাথরুমে যাচ্ছে না হয়তো আর কি। তো যাই হোক, সেখান থেকে কনস্টিপেশন হচ্ছে, কনস্টিপেশনের কারণে পাইলস হচ্ছে। পাইলসের সমস্যা হলেও রুগীরা, মানে মেয়ে রুগী বেশি পাইলসের, তার ডাক্তারের কাছে যায় না, কারণ এটা সার্জারির ডাক্তার দেখাইতে, সব সার্জারি ডাক্তার হচ্ছে পুরুষ। দেখছো সমস্যাটা কত জটিল। তারপরে তুমি তখন ডাক্তারের কাছে যেতে পারতেছো না, তারপর ওটা নিয়ে ভুগতেছো, ভুগিয়ে ওটা চ্যাগায় ব্যাগায় নিয়ে তারপরে তখন আর মানে শেষ রক্ষা হচ্ছে না, তখন যাচ্ছে ডাক্তারের কাছে। খুব অদ্ভুত জিনিস এগুলো, মানে কনসিকুয়েন্স আর কি। না না না, থাকে না, ওটা তো রক্তনালী করে রক্তনালীগুলোকে বন্ধ করে দিয়ে আসে, যেগুলো যে ফুলে গেছে, ওটা মেলা ব্যাখ্যা আছে। হ্যাঁ ঠিক হয়, হতেই পারে। সেটা যদি সার্জারি করার পরে যদি তার বাথরুম যদি নরম না হয়, মূল কাজ হচ্ছে বাথরুমটাকে নরম করতে হবে, মানে স্টুলকে। আচ্ছা, তাহলে আমরা এই যে 1 2 3 পার্ট ডে দেখাইছিলাম, যদি 3বারের বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো, এবং 3বারের বেশি যদি কারো স্টুল হয় দেখবা বেশিরভাগ ক্ষেত্রে তার সেটা নরম হবে বা পানি বেশি যাবে আর কি, যে কথা আগেই বলতেছিলাম যে পানি বেশি যাবে। আর যদি কম যায় তাহলে সেটাকে বলতেছি কনস্টিপেশন, তাই তো, যে গল্প করতেছিলাম। এবং এই যে এই কথাটাই কেবলই বলতেছিলাম, এই যে আমাদের রেকটামের ছবি, এই যে এই অংশটা আছে রেকটাম, এই অংশটা রেকটাম বড় করে আঁকা আর কি। এই রেকটামের আর এই অংশটা আছে অ্যানাল ক্যানাল, এই যে এইটুকু, এই যে এখান থেকে শুরু করে নিচের পর্যন্ত। হ্যাঁ, কোন অংশ আমি এইটা একটু দেখাই ভালো করে আরও। এই যে এই জায়গাটা, এখান থেকে নিচের অংশটা আসছে অ্যানাস, 3.8 সেন্টিমিটার হচ্ছে লম্বা। এই অংশটার পাশে তখন নীল নীল যেটা দেখতেছো, এটা হচ্ছে রক্তনালী, নীল যেটা দেখতেছো পাশ দিয়ে, ঠিক আছে, ব্লাড ভেইন আর কি, ভেইন এগুলো রেকটাল ভেইন। যখন শক্ত স্টুল উপর থেকে চাপের কারণে নামে, তখন হচ্ছে ওই রক্তনালীগুলোর উপর চাপ পড়ে, চাপ পড়ে এগুলো ফুলে যায়। তখন সেটাকে আমরা বলি, না ওইটা ফেটে রক্ত বেরোয় পড়ে, ওইটা ফুলে যায়, ওইটা ফেটে রক্ত বেরোয়। তাহলে আমরা রেকটামের কাজ বলেছিলাম যে স্টোরেজ অফ স্টুল রেকটামের কাজ না, আমরা মনে করতেছি, কিন্তু আসলে রেকটাম স্টুল স্টোর করে না, করে আছে এই অংশটা, মানে ট্রান্সভার্স কোলনের অর্ধেক, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এই জায়গাটা হচ্ছে, মনে থাকবে এই কথাটা। আর অ্যাপেন্ডিসাইটিস আমরা বলে ফেলছি যে অ্যাপেন্ডিক্সের যে সমস্যা সেটা অ্যাপেন্ডিসাইটিস। এবার হচ্ছে লিভার। লিভার আমাদের দেখতে এরকম, অ্যানাটমিতে হচ্ছে লিভারের ছবি, তারপর লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এগুলোর ছবি আঁকতে দেওয়া হয়। হেপাটো বিলিয়ারি সিস্টেম বলে, হেপাটো মানে লিভার, বিলিয়ারি মানে হচ্ছে এই যে গল ব্লাডার, ঠিক আছে, আবার হেপাটো বিলিয়ারি প্যানক্রিয়াটিক। লিভারের প্রচলিত বাংলা কি?
মাইটিয়ে মাইটিয়ে কলিজা কলিজা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কলিজা বলতে তো আবার হার্টও বোঝায় অনেকে, তোর কলিজাটা নিচে ফেলবো কয় না, তখন কি বলে হার্টের কথা বলে। কিন্তু এটা খুব মজার জিনিস যে আমরা বলি যে মানে প্রেম ভালোবাসা এগুলো আমরা হৃদয়ের কথা বলি, হ্যাঁ হার্ট লাভ চিহ্ন আঁকি হার্টের, কিন্তু প্রেম কি এখান থেকে আসে? প্রেম তো মাথার থেকে আসে। আচ্ছা, লিভারে ফাংশন অফ লিভার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, রিটেন পরীক্ষায় ফিজিওলজিতে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ফাংশন অফ লিভার। এই কোশ্চেনটাতে তোমরা বই থেকেই পড়ো, যেখান থেকেই পড়ো, এই কোশ্চেনটা পড়ার সময় আমার এই স্লাইডটা একটু মাথায় রেখে পড়বা আর কি। বইয়ে সুন্দর করে লেখা আছে, বইয়ে অনেক থাকে লেখা, তোমরা সেগুলো পড়তে যেয়ে পরে এলোমেলো করে ফেলো, কাজ চালায় দিয়ে দাও, একটা ঝামেলা হয়ে যায়। এখানে 5টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট 1 নম্বরে আছে মেটাবলিক, 2 নম্বরে আছে সিনথেটিক, আমরা আসতেছি, 3 নম্বরে আছে সিক্রেটরি, 4 নম্বরে আছে ডিটক্সিফিকেশন এবং 5 নম্বর আছে স্টোরেজ। এই 5টা হেডলাইন দিয়ে তুমি যদি লিভারের ফাংশন মনে রাখো তাহলে মোটামুটি ভালো একটা আনসার হবে। প্রথমটা আমরা দেখি মেটাবলিক। মেটাবলিক মানে হচ্ছে যত খাবার তুমি খাও, খেয়াল করে দেখো এই কথাটা, যত খাবার তুমি খাও সেটা মুখ দিয়ে ইন্টেস্টাইনে যে অ্যাবজর্পশন হবে, এটা তো এটা যদিও তোমাদের আমি পড়াইনি, কিন্তু এই লাইনটাও তোমাদের মনে রাখতে হবে যে ইন্টেস্টাইন থেকে সব রক্ত আগে লিভারে ঢোকে। পুরো যে 20 ফিট লম্বা ইন্টেস্টাইনের আমরা গল্প বললাম, সেখানে সব রক্ত আগে যাবে, মানে সব খাবার আগে, তুমি মুখে যা খাবা সেটা আগে লিভারে যাবে, এভরিথিং যেটা মুখে খাবা এবং যেটা রক্তে ঢুকবে মানে অ্যাবজর্ব হবে সেটা আগে কোথায় যাবে? লিভারে। এবং অ্যাবজর্ব হওয়ার পরে যে এন্ড প্রোডাক্ট মানে ভেঙে যা তৈরি হয়েছে, তারপর ট্যাবলেট খাচ্ছ, ওষুধ খাচ্ছ না প্যারাসিটামল, হ্যাঁ, তারপরে তুমি এই যে হ্যাঁ, তারপরে ওই যে কেউ শখ করে মাঝে মাঝে হারপিক খায়, মানে সবই হচ্ছে কোথায় যাবে? অ্যাবজর্ব হওয়ার পরে লিভারে যাবে। তাহলে লিভারে যে সেই খাবারের উপরে যে পরিবর্তনগুলো হবে সেটি হচ্ছে মেটাবলিজম। কীরকম পরিবর্তন হবে? তুমি গ্লুকোজ খাইছো, তোমার সারাদিনে গ্লুকোজ লাগবে 300 মিলিগ্রাম, মানে 300 গ্রাম ধরে নাও, তুমি খাইছো 500 গ্রাম, তাহলে বাকিটা কী হবে? বাকিটা তোমার লাগবে না, তো লিভারে জমা থাকবে। বুঝতে পারছি? তুমি বিয়ের দাওয়াতে গেছো, ছেলেগুলো এই খায় কেটা বেশি, এরা রাজীব ভালো খায়, হ্যাঁ, খাইতে গেছো 22 পিস খাসির মাংস খাইছো, সব তো একবারে কাজে লাগবে না, কোথায় জমা হবে? আগে লিভারে। অর্থাৎ লিভারের কাজ হচ্ছে এই ধরনের খাবারগুলোকে চেঞ্জ করানো, জমা রাখবে, ভেঙে দিবে, কোথায় পাঠাবে, কিভাবে পাঠাবে, কোন ফর্মে পাঠাবে, সব কিছু করবে লিভার। এটি হচ্ছে মেটাবলিজম। আবার জমা রাখার পরে তুমি সকাল 8টার সময় খাইছো, আমার ক্লাস নিতে নিতে 2টা বেজে গেছে, তোমার তো খিদে লেগে গেছে, তখন সাপ্লাই দেবে কে? লিভার। তার মানে তখন ওইটা জমা ছিল, ভেঙে ভেঙে গ্লুকোজ জমা করছিল সেটা আবার ভেঙে আবার গ্লুকোজ সাপ্লাই দেবে, তার মানে এটাও মেটাবলিজম। তার মানে এই যে খাবারের যে যাবতীয় পরিবর্তনগুলো সে সবই হচ্ছে যে এইটা লিভার করে। এই জন্য লিভারের সব কিছু পাওয়া যায়, সব ধরনের মানে ভিটামিনের সোর্স, মানে যে কোনো একটা জিনিসের সোর্স তুমি যদি বলো লিভার, তাহলে মোটামুটি রাইট। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে লেখা আছে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন, মিনারেল, মেটাবলিজম। ঠিক আছে? এখান থেকে অ্যামোনিয়া ফর্মেশন এবং ইন্টার কনভার্সন অফ সুগার, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যদিও এটা তোমাদের ব্যাখ্যা আমরা পরীক্ষায় জানতে চাবো না, কিন্তু বোঝার জন্য দরকার। ইন্টার কনভার্সন, তুমি একটু আগে যেটা কথা, তোমার 300 গ্রাম গ্লুকোজ লাগবে সারাদিনে, তুমি খেয়েছো 500 গ্রাম, তাহলে 300 গ্রাম খাওয়ার পরে বাকি 200 গ্রাম জমা থাকবে। এখন জমা থাকতে থাকতে লিভারের গ্লুকোজ জমা রাখারও তো একটা ক্ষমতা আছে, কিন্তু তোমার তো খাওয়া থামাচ্ছ না,
আজকে 200 খাইছো, কালকে 200 বেশি খাবা, তারপরের দিনে 200 বেশি খাচ্ছ, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তো এত তো লিভার জমা রাখতে পারবে না। তখন সে কী করে, খাচ্ছ কি গ্লুকোজ, আমি গ্লুকোজের কথা বলেছি, কিন্তু তখন সে গ্লুকোজটাকে কনভার্ট করায় চর্বি বানায় ফেলে। লিভারের ক্ষমতা আছে, তুমি খাচ্ছ গ্লুকোজ, সেইটাকে চর্বি বানায় ফেলে, পেটে জমা করতেছে, এই জন্য পেটটা বড় হচ্ছে। ক্লিয়ার? খারাপই তো, এই জন্য তো বলা হয় মেপে খাইতে হবে। আমরা তো মেপে কেউ খাই না। 22 পিস খাসির মাংস কি কেউ ভদ্রলোকে খায়? হ্যাঁ না, হ্যাঁ পেটে মানুষের চর্বি নর্মালি সারা শরীরেই জমা হয়, কিন্তু সারা শরীরে স্পেস অত বেশি না। যেমন হাতে পায়ে খুব টাইট একটা র্যাপিং পেপার দিয়ে আটকানো আছে, হাত পায়ে, মানে এই জন্য এখানে বেশি চর্বি জমতে পারে না। বডিতে চর্বি জমার 4টে মেন জায়গা, তার মধ্যে সবচেয়ে প্রধান জায়গা আছে পেট, আরটা জমার জায়গা আছে গাল। এই জন্য ওখানে মোটালি গাল ফুলে যায়, তাই কিরে গাল ফুলে গেছে তোর। আরটা আছে বাটক, যেটার পর আমরা বসে থাকি, আর আছে মেয়েদের ব্রেস্ট। এই 4টে জায়গায় হচ্ছে চর্বি জমার জায়গা। তাহলে তুমি খাবা হচ্ছে ভাত, মনে করবো আমি তো চর্বি খাচ্ছি না, কিন্তু এটা চর্বি হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা গেল। এরপরে আসো সিনথেটিক। আমাদের শরীরে অনেক কিছু তৈরি করে দেখাচ্ছে লিভার, অনেক কিছু তৈরি করে দেয় লিভার। তার মধ্যে যেমন ধরো, তোমার যদি ভুলে না যে থাকো, তাহলে আমাদের শরীরে যত প্লাজমা প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবুলিন না, গ্লোবুলিন বাদে, অ্যালবুমিন, গামা গ্লোবুলিন বাদে অন্য গ্লোবুলিনগুলো, ফিব্রিনোজেন, ক্লটিং ফ্যাক্টর আছে, এরকম যত প্রোটিন আছে শরীরে, এই প্রোটিনগুলো ম্যাক্সিমামই তৈরি হয় কোথায়? লিভারে। ঠিক আছে? তার মানে লিভারের এরকম কিছু তৈরি করারও ভালো রকম ক্ষমতা আছে। অ্যালবুমিন, আলফা অ্যান্ড গামা গ্লোবুলিন, ক্লটিং ফ্যাক্টর, গামা গ্লোবুলিন হবে না আসলে, গ্লোবুলিন হবে এমনি, আলফা, বিটা, ডেল্টা, এগুলো ক্লটিং ফ্যাক্টর, বাইন্ডিং প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন, মানে শরীরের যত প্রোটিন আছে ম্যাক্সিমামই তৈরি হয় কোথায়? লিভারে। এটা হচ্ছে লিভারের সিনথেটিক ফাংশন। তারপরের ফাংশনটা হচ্ছে সিক্রেটরি। এইটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি একটা ফাংশন, এটা কোনোভাবে বলা যাবে না। আমরা যে পিত্তরস চিনি, বাইল, পিত্তর নাম শুনেছো তো, পিত্তথলি, পিত্তরস, এই পিত্তরস তৈরি হয় হচ্ছে লিভারে। এটা আমরা আবার আসবো, লিভারে পিত্তরস তৈরি হয়। গল ব্লাডারে কিন্তু পিত্তরস তৈরি হয় না, জমা থাকে। গল ব্লাডারে পিত্তরস জমা থাকে, কোনো সময় ভুলেও কী করা যাবে না। অর্থাৎ সিক্রেশন হচ্ছে বাইল, সিক্রেশন হয় হচ্ছে লিভার থেকে। সিক্রেশন মানে এখানে তৈরি করা, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিটক্সিফিকেশন। টক্সিক মানে বিষ, ডিটক্সিক মানে হচ্ছে বিষকে বিষমুক্ত করা। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্নভাবে মেটাবলিজমের মাধ্যমে কিছু কিছু সাবস্টেন্স তৈরি হয় যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে, সেইগুলোকে লিভার মানে বিষকে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আছে? অনেক অনেক জিনিসই আছে যেগুলোকে তোমরা সেটা মনে হয় ডিটক্সিফিকেশন মানে বিষ মুক্ত করা। আর স্টোরেজ, অনেক জিনিসই হচ্ছে সব কিছু লিভারে স্টোর থাকে, এবং কিছু জিনিস আছে যেগুলো আমরা তৈরি করতে পারি না, বাইরের থেকে কালেকশন করতে হয়। ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এরকম কিছু জিনিস যেগুলো আমাদের শরীরে তৈরি হয় না, আমরা বাইরের থেকে সাপ্লিমেন্ট নিই, সেগুলো লিভারে জমা থাকে। তাহলে এই 5টা হেডলাইনে আমরা লিভারের ফাংশনটাকে মনে রাখবো। ঠিক আছে? বর্ণনা করতে না পারলেও হেডলাইনগুলো লিখবো, মেটাবলিক ফাংশন, সিনথেটিক ফাংশন, সিক্রেটরি ফাংশন, কিন্তু আসলে শুধু নাম লিখলে আসলে তখন নাম্বারটা পাবা, কিন্তু পুরোপুরি পাবা না, কারণ একটা অন্তত এক্সাম্পল লিখতে হবে যে কী ফাংশনটা করে। এটিতে ওই এক্সপ্লানেশন লাগবে, একটু এই জন্যই বলছি যে এই 5টা হেডলাইনটাকে মাথায় রেখে বইয়ের থেকে মিলাই পড়বা, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। শর্ট কোশ্চেন আমি লিভারের ফাংশন বট কোশ্চেনে আসে, শর্ট কোশ্চেনে সাধারণত আসে না। শর্ট কোশ্চেন আসলে 5টা পয়েন্ট লিখে দেবার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, একটু ডেসক্রিপশন লাগবে তখন।
তাহলে এইটার সাথে কি এই সবুজটা কি গল ব্লাডার, লিভারের সাথে গল ব্লাডার, দেখো লিভারের সাথে গল ব্লাডারের এই যে নালীগুলো লাগানো আছে, অর্থাৎ লিভার থেকে বাইল তৈরি হয়ে ওই নল দিয়ে গল ব্লাডারে এসে জমা থাকে। গল ব্লাডারে মানে লিভার থেকে বাইল তৈরি হয়ে এই গল ব্লাডারে এসে জমা থাকে। তাহলে যদি আবার দেখো নলটা খেয়াল করো, লিভার থেকে সরাসরি নলটা নেমে চলে গেছে কোথায়, সেই ডিউডেনামের সাথে লাগছে, তাই না? এই যেখানে লাগছে, প্যানক্রিয়াস যেখানে ওপেন করে, প্যানক্রিয়াসের রড যেখান দিয়ে যায় পিত্তরস ওখান দিয়ে যায়, ওর একসাথে যায়। তাহলে লিভার থেকে সরাসরি রস আসতে পারবে না, মানে ডিউডেনামে, আবার পিত্তথলিতে জমা থাকতে পারবে। তাহলে পিত্তথলি কি কাজ করবে? এই যে এরকম ছবি তখন এই যে একটু ওইটা থেকে একটি স্কিমেটিক ছবি এইটা আছে, দেখো এই লাইনটা সরাসরি এই যে ডিওডেনামে এসে প্যানক্রিয়াসের সাথে একসাথে গেছে আর কি, মানে প্যানক্রিয়াসের থেকে এনজাইমগুলো যে রাস্তা দিয়ে আসে পিত্তরসও ওর সাথে যোগ দেয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পিত্তথলির কাজ কি আর পিত্তরসের কাজ কি? দুটো কোশ্চেন থাকলো। একই ছবি কয়েকটা দেখানো বোঝানোর জন্য যে এদের সাথে সম্পর্কটা আসলে কেমন, আর কিছু না। এটা একদম শুধু পিত্তথলির ছবিটাকে এবার আমরা আলাদা করছি। এই যে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট লেখা, বিলিয়ারি ট্রি, এইটা হচ্ছে শুধু বিলিয়ারি ট্রি, মানে কোন পথে পিত্তরস আসে সেটা হচ্ছে এইটা। আর এর আগেরটা ছিল, শোনো এখানে কোশ্চেন কীরকম তোমাদের, তাহলে স্যার তোমাদেরকে কীভাবে পড়াইছেন আমি তো জানি না। একটা হচ্ছে শুধু লিভারের ছবি, এটা হচ্ছে লিভারের সাথে গল ব্লাডারের ছবি, তখন সেটাকে বলে হেপাটো বিলিয়ারি সিস্টেম। হেপাটো মানে লিভার, বিলিয়ারি মানে গল ব্লাডার। আরটা হচ্ছে হেপাটো বিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, প্যানক্রিয়াস চলে আসবে, ঠিক আছে। আর এইটা শুধু বিলিয়ারি ট্রি, গল ব্লাডার আর তার ডাক, তার হ্যাঁ সবগুলো। তাহলে এইখান দিয়ে এইটা তো আমাদের ছবি দিয়ে মোটামুটি বুঝলাম আমরা, এটা হচ্ছে বিলিয়ারিটি শুরু হয় উপর থেকে, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, মানে লিভার থেকে যে দুটো দিয়ে আসে ওটাকে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। হেপাটিক ডাক্ট দুটো একসাথে মিশে কমন হেপাটিক ডাক্ট। গল ব্লাডার থেকে আসে সিস্টিক ডাক্ট, এটা রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, এটাকে বলা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এইটা হচ্ছে গল ব্লাডার, এটাকে বলে সিস্টিক ডাক্ট, আর এটাকে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট, ঠিক আছে। এইটা ছবি জাস্ট দেখবা, ছবিটা দেখলে বুঝবো পরপর একটা পর একটা হচ্ছে। এখন গল ব্লাডারের ফাংশন কি? না, বাইলের ডেফিনেশন হবে কেন? বাইলে কোনো ডেফিনেশন হয় না। গল ব্লাডারের ফাংশন হচ্ছে তিনটা। গল ব্লাডারের ফাংশন হচ্ছে তিনটা, আমি এক শব্দে লিখে ফেলেছি। প্রথমটা আছে স্টোরেজ অফ বাইল, তাই তো, যেটা আমরা একটু আগে বলে ফেলেছি যে গল ব্লাডারের কাজ হচ্ছে বাইল জমা রাখা। জমা রাখার পরে বাইলের মানে পিত্তথলি বাইলের ভিতরে পানি আছে, পানিটাকে শুষে নেয়, তাহলে বাইলটা ঘন হয়ে যাবে না? খেয়াল করো কথাটা, পিত্ত রসের মধ্যে থেকে যদি শুধু পানিটাকে নিয়ে নাও তাহলে পিত্ত রসটা গাঢ় হয়ে যাবে না? তার মানে সেটাকে বলে কনসেন্ট্রেট করা, মানে গাঢ় করা। গাঢ় করলে কি মানে মিষ্টি, পানি কম দিলে মিষ্টি বেশি হবে, আর বাইলের টেস্ট আছে তিতে, তো তিতে বেশি হবে আর কি, মানে কনসেন্ট্রেট করা, গাঢ় করা। আর যখন দরকার, যখন আমাদের খাদ্য হজমের দরকার, তখন গল ব্লাডার এরকম করে চাপ দেয়, চাপ দিয়ে বাইলটাকে বাড়ি করে দেয়, এটা বলে এক্সক্রিশন। তাহলে পার্থক্য দেখো, মানে যে জায়গায় তোমাদের ভুল হবে সেটা হচ্ছে প্রোডাকশন। লিভারের কাজ কি? প্রোডাকশন অফ বাইল। তো প্রোডাকশনের আর একটা সমার্থক শব্দ হচ্ছে সিক্রেশন অফ বাইল। সিক্রেশন মানে তৈরি করা, প্রোডাকশন মানেও তৈরি করা। আর গল ব্লাডার চাপ দিয়ে বের করে দিচ্ছে, এটাকে এক্সক্রিশন বলে। এখন তোমরা লিখতে যেটা করো আর কি, ম্যাক্সিমামই ওই গল ব্লাডারের ফাংশনের মধ্যে ওই এক্সক্রিশন লিখতে যে সিক্রেশন লিখে ফেলো।
তখন ভুল হয়ে যায়। ঠিক আছে কথাটা? মানে তোমাদের মাথায় থাকে যে স্যার বলছিল গল ব্লাডার তৈরি করে না, তৈরি করে লিভার, তো তোমরা ওইটাকে লেখো হচ্ছে প্রোডাকশন অফ বাইল, তাহলে উত্তর সঠিক। এইখানে এসে তখন সিক্রেশন না লিখে এক্সক্রিশন লিখতে যে EX এর আগে একটা এস বসে যায়, সিক্রেশন হয়ে যায়। তাহলে সিক্রেশন তো ভুল হয়ে গেল। এক্সক্রিশন মানে বের করে দেওয়া, জমা জিনিস বের করে দেওয়া, এই কাজগুলো করে। এখন প্রশ্ন হচ্ছে বাইল কি কাজ করে আসলে? এটা গল ব্লাডারের কাজ পড়লাম যে বাইল কে করতেছে, বাইল কে ও তা করতেছে এরকম, কিন্তু বাইল কি কাজ করে? এখন না, বাইলের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা নিয়ে একটু কনফিউশনে ভুগবা, লেখার সময় সাবধানে লিখতে হবে। বাইল কিন্তু কোনো এনজাইম না। যদি এনজাইম না হয় তাহলে সে খাবার হজম করতে পারবে না। তাহলে বাইল কোনো খাবার হজম করতে পারে না। ঠিক আছে? এখন কি করে হচ্ছে, আমরা যে মানে আমি এই একটা এক্সাম্পল সবসময় ব্যবহার করি, যে ছোটোবেলায় আমরা করতাম কি, যে পেঁয়াজ লাগানোর জন্য, কেউ কি পেঁয়াজ লাগাইছো নিজে হাতে আঙুলদের ভিতরে এরকম করে? তো পেঁয়াজ লাগাতে গেলে ওই পেঁয়াজের জমির মাটিগুলো বাড়িয়ে বাড়িয়ে ছোটো করতে হতো না? বড় বড় ডিলাগুলোকে ভেঙে ছোটো করতে হবে, যাতে আমি লাগানোর সময় অসুবিধে না হয়, আমার সুবিধা হয়। এই জন্য আমরা ওই বড় একটা মোটা লাঠি দিয়ে ভাঙে গুঁড়ো করতেছি। তার মানে কি লাগাই দেওয়ার কাজটা কি লাঠিতে করতেছে? সে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, তাই না ব্যাপারটা? অর্থাৎ চর্বি জাতীয় খাবার হজম করে লাইপেজ, মনে আছে? হ্যাঁ, কিন্তু চর্বির দলাগুলো হচ্ছে অণুগুলো অনেক বড় বড় হয়। বড় বড় অণু হওয়ার কারণে এই চর্বি ওই এনজাইমটা এই বড় বড় অণুগুলোকে ভাঙতে, মানে পুরোপুরি ভাঙতে পারে না। এখন দরকার হচ্ছে এই অণুগুলোকে ভেঙে ছোট করা। এই ছোট করার কাজটা করে এই বাইল। অর্থাৎ লাইপেজের যতটুক সাইজ হলে লাইপেজ কাজ করতে পারবে অতটুক সাইজে আনতে হবে। চর্বির অণুগুলো অনেক বড় বড় হয়, সেটাকে হজম করতে পারে না লাইপেজ, এটাকে ছোট করে দেয় হচ্ছে বাইল। ছোট করে দেয় চর্বি জাতীয় খাবারটাকে, হ্যাঁ, মানে ছোট ছোট করে। তার মানে তোমাকে শব্দটা ব্যবহার করতে হবে হেল্প ইন ফ্যাট ডাইজেশন, মানে ফ্যাট ডাইজেশন করতে হেল্প করে। ফ্যাট ডাইজেশন করে না, কিন্তু সাহায্য করে। সাহায্য কিভাবে করে? তখন জিজ্ঞাসা করবো কিভাবে সাহায্য করে, তখন বলবো যে বড় বড় ফ্যাটগুলোকে ভেঙে ছোট ছোট করে দেয়। ছোট ছোট করে দিলে তখন ওটা লাইপেজ ওর উপরে কাজ করে এটাকে হজম করতে পারে। এই প্রক্রিয়াটা, এই যে ডিলা ভাঙার প্রক্রিয়া এতক্ষণ ধরে বললাম, এই ডিলা ভাঙার প্রক্রিয়া মানে বাইল দিয়ে ফ্যাটকে ভেঙে ছোট করা, এটাকে বলে ইমালসিফিকেশন। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে ইমালসিফিকেশন কাকে বলে? তাহলে বাইল দ্বারা ফ্যাটগুলোকে ভেঙে ছোট করাকেই বলে ইমালসিফিকেশন। আচ্ছা, এটা আঁকবো, যদি পরে না থাকে আমি লিখে দিব, সম্ভব থাকার কথা। এরপরের কথা, দ্বিতীয় কথা হচ্ছে, এবার বাইল হচ্ছে শরীরের মধ্যে ঢুকতে হবে না, অ্যাবজর্পশন হইতে হবে। তা বাইল অ্যাবজর্পশনও নিজে মানে বাইল বলছি ফ্যাট কি পানির সাথে মেশে? তাহলে পানির সাথে না মিশলে আমাদের পেটের মধ্যে আমরা যা পড়তেছি সব তো পানি দিয়ে তৈরি, তাহলে তার কি চর্বিটার সাথে মেশবে না বলে সহজে অ্যাবজর্ব হয় না। বাইল ওই অ্যাবজর্পশনেও সাহায্য করে। সেটাও একটা সুন্দর প্রক্রিয়া, ওটা আমরা ঝামেলায় যাব না, ওটা বললে হয়তো বুঝবা, কিন্তু তারপর আমরা একটু লোড নিব না। সোজা কথা দাঁড়াচ্ছে, বাইল চর্বি জাতীয় খাবারকে ডাইজেশন এবং অ্যাবজর্পশন দুটোতেই সাহায্য করে। তাহলে তোমরা সরাসরি লিখে দিবা হেল্পস ইন ফ্যাট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই কথাটা মানে আমি এত বড় করে বলার উদ্দেশ্য হচ্ছে যে বাইল নিজে কোনো এনজাইম না, তাহলে সে ডাইজেশন করতে পারবে না, সেই কথাটা যেন তোমাদের মাথায় থাকে। যদি বড় বড় অণু থাকতো, মানে বড় বড় দলা থাকতো, তাহলে
কিছু অংশ হজম হতো আর কিছু অংশ হজম মানে লাইফের যেটুকু আছে সেটুকু যতটুকু পারো ততটুকু করতে মানে একটা জগা খিচুড়ি হইতো। তাহলে যেসব লোকের ওই যে পিত্তথলি কেটে ফেলে দেওয়া হয় তাদের লিভার থেকে সবসময় অল্প অল্প করে বাইল আসতেই থাকে, সেই বাইলটা পাতলা, কারণ গল ব্লাডারে গেলে এটা ঘন হইতো, গল ব্লাডার নাই, তাহলে পাতলা, তাহলে পাতলা মানে উইক। তাহলে সেই সব রুগীগুলো চর্বি জাতীয় খাবার খাইলে ঠিকমতো হজম হবে। এই জন্য গল ব্লাডার অপারেশন করা রুগীকে আমরা বলে দিই চর্বি জাতীয় খাবার পারতপক্ষে খাবেন না। গল ব্লাডারে মেনলি পাথর হয় আর ক্যান্সার হতে পারে, মানে মেনলি পাথর হয় আর কি। তাহলে এই জিনিসটাকে বুঝতে পারছো? মানে পিত্ত রসের মানে নর্মালি আর একটু বলি তাহলে বুঝতে পারবা। পিত্তরস জমা থাকে যখন তুমি খাওয়ার পর ওটা বেরোয়, একবারে অনেকখানি বেরোয়, মানে চাপ দিলে ভিতর থেকে অনেকখানি বাইল চলে আসে, জমা আছে 30 ml পর্যন্ত জমা থাকে। তাহলে এই 30 ml বাইল একবারে চলে আসলো এবং ওটা গাঢ় বাইল, তাহলে সব চর্বিকে মোটামুটি তারা ভেঙে ছোটো করে ফেলে, সুন্দর করে হজম হয়। গল ব্লাডার যদি না থাকে তাহলে বাকি অংশ চিন্তা করে দেখো, শুধু লম্বা নল, তার মধ্যে কতটুকু বাইল থাকবে? বেশি বাইল থাকতে পারবে? এবং সেই বাইলটা তো পাতলা আবার। তাহলে এই বাইল যখন আগবে খাওয়ার পরে, যদি খাওয়ারে চর্বি থাকে তাহলে এই বাইল চর্বিগুলোকে মানে ওই পরিমাণ আগে ভাঙা মানে হজম, ওই পরিমাণ ভাঙতে পারবে না। যার কারণে পিত্তথলি না থাকলে আমাদের চর্বি জাতীয় খাবার হজমে সমস্যা হবে। ক্লিয়ার? যদি এইটুকু বুঝে থাকো ভালো, না বুঝলে খুব একটা। এই যে ফ্যাটের এই যে ডাইজেশনে হেল্প করে সেটাকে কি বলেছি? ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন শব্দটা লিখে ডান পাশে লিখে রাখতে পারো, বড় বড় চর্বির দানাকে ভেঙে ছোট করা, এটা লিখে রাখতে পারো। হ্যাঁ, ঠিক আছে। চর্বির দানাকে ভেঙে ছোট করে এটা বাইল করে, এই প্রক্রিয়াটাকে বলে ইমালসিফিকেশন। পদ্ধতিটাকে বলে ইমালসিফিকেশন। আর নিচে এটা আর মনে কষ্ট করে মনে রাখার দরকার নেই, ওই যে অ্যাবজর্পশনে যে হেল্প করে ওইটাকে বলে মাইসেলিং। তো এটা দরকার নেই, এইটি যদি পারো এইটি মনে রেখো, খালি ইমালসিফিকেশনটা মনে রেখো। ইমালসিফিকেশনটা একটু লেখো যদি পারো, যে বাংলায় লিখে রাখো প্রয়োজনে, যে বড় বড় চর্বির দানাকে ভেঙে ছোট করাকে বলে হচ্ছে, এই কাজটা কে করে? বাইল। এই কাজটা, আর এই পদ্ধতিটার নাম হচ্ছে ওই যে তুমি যে প্রশ্নটা করতেছিলা, পিত্তথলিতে কি রোগ হইতে পারে? পিত্তথলিতে এরকম করে পাত্র হইতে পারে, এই দেখো। হ্যাঁ, আচ্ছা, এই পাথর কিভাবে হয়েছে এটা একটা মেকানিজম, মানে এটা একটু বোঝা অতটা সহজ না, তারপর অল্প একটু উদাহরণ দিই। মানে 1 গ্লাস জলের মধ্যে যতটুকু চিনি গোলানো যায় তার থেকে বেশি চিনি দিয়ে ফেললে ওই অতিরিক্ত চিনিটা নিচে জমা হবে। তো লিভার এই বাইলের মধ্যে কোলেস্টেরল হচ্ছে এরকম মানে মিশে থাকে। তা কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি হয়, মানে যারা একটু খায় বেশি চর্বি, গায়ে চর্বি বেশি, কাজকর্ম করে না, এরকম মুটকি, মেয়েদের কিন্তু পিত্তথলি পাথর বেশি হয়। এই কারণে মেয়েদের চর্বি বেশি, আর মেয়েদের চর্বি বেশি একটা কারণ আছে ইস্ট্রোজেন হরমোন। মেলা জায়গায় ধরা তোমরা আর কি, মানে এ দোষটা আমার। এই যে ইস্ট্রোজেন বেশি তোমার, এই কারণে তোমার এটা তুলতুলে লাগে, এই কারণে তোমার গায়ে চর্বি বেশি, সেই কারণে রক্তে চর্বি বেশি, এ দোষ কি আমার? আচ্ছা, যাই হোক। তাহলে যখন কোলেস্টেরলটা বেশি হয়ে যায় তখন ওইটা রকম জমা হয়, ওইটাই পর আস্তে আস্তে পাথরে তৈরি হয়। এটা আরও সিস্টেম আছে, আর বেশি দরকার নেই। যাই হোক, তাহলে আমরা গল ব্লাডারের মধ্যে যদি পাথর থাকে সেটাকে আমরা বলি কোলেলিথিয়াসিস, মানে গল ব্লাডার স্টোন, তাই তো? কোলেলিথিয়াসিস মানে কি তাইলে? পিত্তথলিতে পাথর, ঠিক আছে। আর এরকম হয়ে গেলে অপারেশন করতে হয়। অপারেশন ছাড়া আলট্রাসোনোগ্রাম করলে, যদি ছবিটা ভালো না, এই যে আলট্রাসোনোগ্রাম করলে এই যে এটা পুরো পিত্তথলি, এটা হচ্ছে পাথর দেখা যায়। আলট্রাসোনোগ্রাম করলে পিত্তথলি এরকম করে দেখা যায়, তার মধ্যে কালো আসলে বাইল থাকে, পাথর থাকলে সাদা এরকম করে পাথর দেখা যায়, ঠিক আছে।
এবার এই যে একটা এটা কিন্তু অরিজিনাল, এটা আবার কোনো ছবি টবি না, এটা পিত্তথলির মধ্যে সব পাথরই যেগুলো অদ্ভুত। একবার পাইছিলাম 1.5 কেজি সাইজের পাথর আছে ইসে প্রস্তাবের থলিতে, এই সাইজ, ওরা কারো মাথায় মারলে মাথা ফেটে যাবে। আমার দেখা এগুলো। হ্যাঁ ওই পাথর না, ওই পাথর না, কিন্তু শক্ত, পাথরের মধ্যে শক্ত। আচ্ছা শেষ, ক্লাস শেষ।